এই এনসিপির কুত্তার বাচ্চারা, এনসিপির কুলাঙ্গারেরা আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা লাগছে। এনসিপির বিরুদ্ধে সেনাবাহিনীর অ্যাকশন শুরু। প্রথম টার্গেট সার্জিস আলম। সার্জিসদের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সার্জিসের বন্ধু হান্নানের উদ্দেশ্যেও এখানে বার্তাটা কানেক্টেড, এবং কি এনসিপি যারা অনেক নেতারা আছেন তাদের সাথেও কানেক্টেড। সার্জিস এবং হাসনাত এদেরকে সেনাবাহিনী যেদিন ধরবে, রান এভাবে টান দিয়ে ছিঁড়ে ফেলবে। আমি আপনাদেরকে বলে দিলাম, দেখে নেবেন আপনারা, রান ছিঁড়ে ফেলবে। এদেরকে খুবলে খুবলে খাবে। শকুন যেমন মাংস খায় না, গরুর মাংস, মরা গরুর মাংস এভাবে খাবে, বিশ্বাস করেন। যখন শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হলো তখন পাকিস্তান থেকে একটা ভয়াবহ খবর বেশ নাড়া দিয়েছে। পাকিস্তানের একটি জঙ্গি গোষ্ঠী জুলাই আন্দোলনের জুলাই আগস্ট যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে নিজেদের অর্জন হিসেবে ঘোষণা করেছে এবং তারা ৭১-এর প্রতিশোধ নিয়েছে এমনটা ঘোষণা করেছে। এখন হঠাৎ করেই সংবাদ মাধ্যমে, মানে বিদেশি সংবাদ মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর বেরিয়ে আসছে, ৩ বাহিনী প্রধানই দেশ ছেড়েছেন। ৩ বাহিনী প্রধানের একই সময়ে বিদেশ যাওয়ার এই ঘটনাটি একরকম খুবই অনন্য, নজিরবিহীন কিনা তা নিয়ে যেমন আলোচনা। নমস্কার, আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আর এই ভিডিওগুলো হতে চলেছে খুবই এই রাজনীতি, পলিটিক্স নিয়ে বাংলাদেশের যে এখন বর্তমান ইতিহাস চলছে, সেই তার উপরের ভিডিও ব্যাখ্যা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন। আমি আশা করব আপনাদের কাছ থেকে যে ভিডিওগুলো দেখে আপনারা বুঝতে পেরেছেন যে এর ইঙ্গিত কোন দিকে করছে। তো প্রিয় দর্শক, আপনারা ভিডিওগুলো দেখে আপনারা কমেন্ট অবশ্যই করতে পারেন যে আসলে আওয়ামী লীগ আর আপনার যে বিএনপি পার্টি আছে, প্লাস ছাত্র যে দল আছে, সরকারের বিরুদ্ধে বা এই সরকারের থাকা বা না থাকা কীরকম বর্তমান পলিটিক্স চলবে বা আমাদের বাংলাদেশে চলতে পারে। তো বিশেষ কিছু অংশ আপনাদের সামনে আমি রেখেছি। তো যে ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন। তো চলুন বেশি না কথা বলে আপনাদের জন্য ভিডিওগুলো আমি রাখছি। চলুন ভিডিওগুলো দেখুন আর কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন আদেও বাংলাদেশের ভবিষ্যৎ কী, আর ভবিষ্যৎ কার হাতে, ভবিষ্যৎ কীরকম ভাব বাংলাদেশের আগামী দিনে যাবে। তো চলুন প্রিয় দর্শক, ভিডিওগুলো আপনারা ভালোভাবে বেশি স্কিপ না করে, ভিডিও বেশি না টেনে ভিডিওগুলোকে পুরো দেখতে থাকুন আর ভিডিওগুলোকে বুঝতে থাকুন। এই এনসিপির কুত্তার বাচ্চারা হিজড়ার মতো পিছন পাশ থেকে গিয়ে আজকে আতর্কিত হামলা করলা। এনসিপির কুলাঙ্গারেরা আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা লাগছে। তা আমরা চাই যে প্রশাসন সরে দাঁড়ান, মাঠ ফ্রি করেন। আমাদের সত্যি মতটা আছে কিনা আমরা একটু জানান দিতে চাই। রংপুর কোতোয়ালির ওসি মামলা যদি ২৪ ঘন্টার মধ্যে এন্ট্রি না হয়, তাহলে কিন্তু আমরা বুঝবেন জাতীয় পার্টি আবার কি করতে পারে। থানা ঘেরাও সহ অন্য কর্মসূচি কিন্তু আমরা নেব, এবং আমাদের রংপুরের মানুষের হৃদয়ের যে রক্তক্ষরণ, সেই রক্তক্ষরণ কিন্তু চলছে। প্রিয় ভাইরা আমার, আপনারা যদি চান এনসিপি যদি ক্ষমতা থাকে ডিক্লেয়ার দিয়ে যদি করতে চায়, জাতীয় পার্টি প্রস্তুত আছে সবসময়। আমরা কোনো সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন নই। জাতীয় পার্টি একটা সাধারণ গণমানুষের দল। আমাদের পার্টির চেয়ারম্যান সেটাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। আমরা কোনো ভাঙচুর, সন্ত্রাস, চাঁদাবাজ, দখল বাণিজ্যের মধ্যে জাতীয় পার্টি কোনোদিনই ছিল না, আমরা এখনো নাই, ভবিষ্যতেও থাকবো না। সার্জিসদের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সার্জিসের বন্ধু হান্নানের উদ্দেশ্যেও এখানে বার্তাটা কানেক্টেড, এবং কি এনসিপি যারা অনেক নেতারা আছেন তাদের সাথেও কানেক্টেড। এই দেশে আর মব চলবে না। মব ঘটাই দিয়া দায়সারা বক্তব্য, ফেসিবাদের দোসর হিসাবে পরিচিতি করা, সেটা নিয়ে কথা বলা। ভাই, এদেশে আইন আছে। ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পাইছেন। অশান্তির বন্যা তো এই মুহূর্তে দেশে বিভিন্ন জায়গায় আপনারা ঘটানোর চেষ্টা করছেন, এমনকি ডক্টর ইউনূসকে বিতর্কিত করছেন এই মবের কারণে। মব একটা কমন ওয়ার্ড হয়ে গেছে না? এর আগে 25-এর আগে বা 24-এর শেষের আগে মানুষ মব চিনত গত কয়েক বছর, বাট রাইট নাও এগুলো ডক্টর ইউনূসকে প্রশ্নবিদ্ধ করছে। আর এই জন্যই সেনাপ্রধান গেল কয়েকদিন আগে মব ইস্যুতে খুবই শক্ত বার্তা দিয়েছেন। আর অলরেডি আজকে আমরা দেখছি যে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান JM কাদেরের যে বাসভবন স্কাইভিশন বা স্কাইভিউ, সেখানে এই মুহূর্তে সেনাবাহিনী অবস্থান করছে, নিরাপত্তা দিচ্ছে। পাশাপাশি ওনার বাসভবনে হামলা এবং ভাঙচুরের ঘটনায় গতকালকে মধ্যরাতে আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপির নেতাদেরও ডেকে জিজ্ঞাসা করেছিল সেনাবাহিনী। বৈষম্যবিরোধী নেতাদের জিজ্ঞাসাবাদ করছে শুনে সার্জিস আবার সেখানে দৌড়ে আসার পরে সেনাবাহিনীর ৭২তম পদাতিক ব্রিগেডের যিনি কমান্ডার আছেন, ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম, যথেষ্ট বিচক্ষণতার সহিত কথা বলেছেন। ওনার লাইভের কথাগুলো আমি শুনেছি। তো তিনি তখন বলছেন যে সার্জিস আলমকে, শরীরে যতক্ষণ রক্ত আছে, উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান।
আমরা কাউকেই আর উৎসাহিত করব না কিসে, যে দেশের বিরুদ্ধে কিছু করবে। আপাতত স্ট্যান্ডিং হলো, অবস্থান হলো, যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম করে, মানে নাশকতা করে, মবের নামে যে আগুন লাগায়, ঘর বাড়ি ভাঙচুর করে, এই পার্টিটাকে বার্তা দেওয়া যে না, এইটা করার সুযোগ নেই। আর এখন খুবই সুন্দর গোছালো বক্তব্য। তো এখানে আপনার সার্জিসের সাথে কথা বলার পর আমরা দেখেছি যে ওই সময় রাত 12:30 দিকে নগরীর পায়রা চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা এবং মহানগর কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ, ইমতিয়াজ আহমেদকে সেনাবাহিনীর এই ব্রিগেডের যিনি কমান্ডার আছেন ব্রিগেডিয়ার সাহেব জিজ্ঞাসাবাদ করছিলেন। খবর পেয়ে বৃষ্টির মধ্যে সেখানে ছুটে গিয়েছিল সার্জিস। এরপর স্থানীয় বিএনপি নেতাদেরও জিজ্ঞাসাবাদ করেছিল সেনাবাহিনী। তো আমরা এখানে পাল্টাপাল্টি ঘটনা বক্তব্য আছে। বৈষম্য বিরোধীদের বক্তব্য যে জাতীয় পার্টির রংপুরের যারা নেতাকর্মীরা আছেন তারা বৈষম্য বিরোধীর উপর হামলা করছে। এমনকি এটা নিয়ে সবচেয়ে মজার বিষয় হচ্ছে থানাতে 2 দলই পাল্টাপাল্টি মামলা করছে, কিন্তু ওসি সাহেব কোনো মামলাই নেন নাই। সর্বশেষ এই মুহূর্তে সেনাবাহিনী সেখানে পাহাড় দিচ্ছে। আমরাও মনে করি এই মবদের যারা বাবা আছেন, বাবা তোমাদের জন্য কিন্তু কোনো একদিন মব আসবে। সেনাবাহিনী সারা বছর মাঠে থাকবে না, আজকে আছে বিধায় অনেকের জন্য উপকার হচ্ছে, কিন্তু তারা সবসময় মাঠে থাকবে না। পুলিশ এই যে এখন মব ঘটাতে গেলে যাদের ইশারায় উদ্দেশ্যে ঘটে, পুলিশ চুপচাপ থাকে, কিছু করার নাই, পুলিশ কি বিপদে পড়বে নাকি? এগুলো কিন্তু আবার আসতে পারে। বাংলাদেশে আইন আছে, যে কোনো মানুষ ধরেন অন্যায় করছে, অপরাধ করছে, জুলুম করছে, নির্যাতন করছে, তার বিরুদ্ধে আইনের প্রয়োগের মাধ্যমে সুষ্ঠুভাবে তার বিচার করা হচ্ছে আইনের সুশাসন। এটি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এস্টাবলিশ করতে হবে। আমি সেনাবাহিনীকে ধন্যবাদ দিচ্ছি, বাংলাদেশের যে কোনো মবকে প্রতিহত করার জন্য আহ্বানও জানাচ্ছি। যখন শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হলো তখন পাকিস্তান থেকে একটা ভয়াবহ খবর বেশ নাড়া দিয়েছে। পাকিস্তানের একটি জঙ্গি গোষ্ঠী জুলাই আন্দোলনের জুলাই আগস্ট যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে নিজেদের অর্জন হিসেবে ঘোষণা করেছে এবং তারা 71-এর প্রতিশোধ নিয়েছে এমনটা ঘোষণা করেছে। এই খবর গণমাধ্যমে উঠে এসেছে এবং গণমাধ্যমে উঠে আসা এই খবর যদি সত্যি হয় তাহলে সেটা সত্যি সত্যি বড় আতঙ্কের খবর। দৈনিক আনন্দবাজার এই খবরটা দিচ্ছে, তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে 1971-এর বদলা নিয়েছি, হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া নিয়ে দাবি সন্ত্রাসী হাফিজ সঈদের সংগঠনের। কি বলছে তারা? সেই প্রতিবেদনে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের নেপথ্যে কি সন্ত্রাসী হাফিজ সঈদের নিষিদ্ধ সংগঠন জামাত উদ দাওয়া? শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা এবং বাংলাদেশের ত্যাগের প্রায় 9 মাস পর এই প্রশ্নই উস্কে দিয়েছে এই সংগঠনের কয়েকজন নেতা। তারা দাবি করেন গত বছর বাংলাদেশের যে বিশাল বিক্ষোভের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন তাতে তাদের সংগঠনের ভূমিকা ছিল, অর্থাৎ পাকিস্তানের এই জঙ্গি সংগঠনের ভূমিকা ছিল, এমনটা তারা দাবি করেছে। হাফিজের সংগঠনের নেতা সাইফুল্লাহ কাসুরি এবং দেশের সন্ত্রাসী খাতায় অভিযুক্ত মুজাম্মিল হাশমি দাবি করেন 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতিশোধ নেওয়া হয়েছে। কাসুরির কথায় 1971 সালে যখন পাকিস্তান ভেঙে যায় তখন আমার বয়স ছিল মাত্র 10 বছর। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ঘোষণা করেছিলেন যে তিনি এরপরে যেটা বলছে তারা হচ্ছে ঘোষণা করেছিলেন তিনি দ্বিজাতিকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দিয়েছেন, আমরা 1971 সালের প্রতিশোধ নিয়েছি, এমনটা তারা বলছে। লাহোর থেকে 400 কিলোমিটার দূরে রহিম ইয়ার খানের সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার সময় কাসুরি 1971 সালের মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করেন। সেখানে তিনি স্বীকার করেন সেই সময় মুরিদকেতে ভারতীয় বিমান হামলায় তার দাদা খুন হয়েছিলেন, আমাকে তার শেষকৃত্যে যেতে দেওয়া হয়নি, এমনটাও বলেন তিনি। পহেলগাঁও হত্যাকাণ্ডের মূল চক্রী হিসেবেও জড়িয়েছিল কাসুরির নাম। ভারতীয় গোয়েন্দা সূত্র দাবি করায় গত 22 এপ্রিল পহেলগাঁও হত্যাকাণ্ডে ছিল কাসুরির মস্তিষ্ক প্রশস্ত কর্মকাণ্ড। সেই প্রসঙ্গ টেনে কাসুরি সেখানে বলেছেন, পহেলগাঁওয়ে যখন ঘটনা ঘটে তখন আমি আমার নির্বাচনী এলাকায় ছিলাম, ভারত আমাকে এই হামলার মূল ষড়যন্ত্রকারী হিসেবে ঘোষণা করেছে, তবে আমরা মৃত্যুকে ভয় পাই না। এই যে কাসুরি এবং তার অন্যান্য নেতারা যে কথা বলেছেন, এরকম একটা ভিডিও কয়েকদিন হলে ভাইরাল হতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে এরকম কথা বলতে শোনা যাচ্ছে যে 71-এর প্রতিশোধ নিয়েছি। 71-এর প্রতিশোধ তারা কিভাবে নিল? যে সেই যুদ্ধে তার দাদা নিহত হয়েছেন এবং সেই যুদ্ধের নেতৃত্ব যেহেতু বঙ্গবন্ধু দিয়েছিলেন, তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার এই ক্রেডিট তিনি নিতে চাইলেন। এই ঘটনার পেছনে জুলাই আগস্ট যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পেছনে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর কি কোনো হাত ছিল আদৌ? যে ঘোষণা তারা দিল, আমার মনে হয় যে বাংলাদেশের সরকারের তরফ থেকে এবং বৈষম্যবিরোধী আন্দোলনের যারা স্টেক হোল্ডার তাদের পক্ষ থেকে শক্ত অবস্থান নেওয়া উচিত, ব্যাপারটা পরিষ্কার করা উচিত। এখন হঠাৎ করেই সংবাদ মাধ্যমে, মানে বিদেশি সংবাদ মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর বেরিয়ে আসছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সস্ত্রীক, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, অর্থাৎ 3 বাহিনী প্রধানই এখন
মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন হজ পালনের উদ্দেশ্যে। তিন বাহিনী প্রধানের একই সঙ্গে হজ পালনের উদ্দেশ্যে বা ব্যক্তিগত সফরে একই সময়ে বিদেশ যাওয়ার এই ঘটনাটি একরকম খুবই অনন্য, নজিরবিহীন কিনা তা নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনি আলোচনার একটা বিরাট কারণ এই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব এসব বিষয় নিয়ে গত 21শে মে তার দরবারে অর্থাৎ অফিসার্স অ্যাড্রেসে যে ধরনের শঙ্কা প্রকাশ করেছিলেন এবং যেসব শঙ্কার কথা নিশ্চিতভাবেই সেনাবাহিনীর আগ্রহেই সেই সভা থেকে বেরিয়ে এলো সংবাদ মাধ্যম এবং সাধারণ জনগণকে জানান দেওয়ার উদ্দেশ্যে, তাতে এই নিয়ে কৌতূহল, উদ্বেগ, আশঙ্কা জনমনে আরও বেড়ে যায় যে ঠিক এমন একটা সময়ে তিন বাহিনী প্রধান কি করে শেষ পর্যন্ত হজে যাওয়ার এই সিদ্ধান্ত একসঙ্গে কেন নিলেন, কিভাবে নিলেন এবং কি পরিস্থিতিতে আসলে তিনজনেরই এই সময়ে এই ব্যক্তিগত সফর বা ধর্মীয় কাজের এই সফরটি আসলে একই সঙ্গে অনুমোদন করা হলো। দেখুন, আপনাদের মনে থাকবে বারবার যেটা মনে করায়, সেনা দরবার থেকে সেনাপ্রধানের অফিসার্স অ্যাড্রেস 21শে মের সেই অফিসার্স অ্যাড্রেস থেকে যেসব খবর আমাদের কাছে বেরিয়ে এসেছিল বারবার মনে রাখতে হবে। আমরা যেমন নানা সূত্রে কথা বলে সেগুলোকে নিশ্চিত করেছি, ঠিক তেমনিভাবে যেভাবে বার্তার আকারে দাবানলের মতো সেনাপ্রধান কি কড়া বার্তা অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে সেই সভায় দিয়েছিলেন তা বেরিয়ে আসতে শুরু করে দরবার চলাকালীন অবস্থাতেই একেবারে নিশ্চিত করে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে সেনাবাহিনীর ভেতর থেকে সেটা চাওয়া না হলে এমন একটি সভার কোনো খবর আসলে এত দ্রুত, এত বিস্তৃত আকারে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে না। সে কথাটা আবারও মনে করালাম এ কারণে যে এটাও আপনাদের মনে থাকবে যে 21শে মে সেনা দরবারে সেনাপ্রধান অন্য আরও অনেক কথার সাথে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকার তারাই গঠন করেছেন কারণ 5ই আগস্ট সেনাবাহিনী দায়িত্ব নিয়েছিল, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারে এমন সব রাস্কেলরা জড়ো হয়েছে, মানে রাস্কেল বলতে বাংলা করলে পরে অসৎ ব্যক্তি, সন্দেহভাজন এমন সব ব্যক্তিরা জড়ো হয়েছেন যে এই রাস্কেলদের কাছে দেশ দিয়ে তিনি চেয়েছিলেন হজে যেতে, কিন্তু এখন তার মনে হচ্ছে তিনি হজব্রত পালনেও দেশ ছাড়তে পারবেন না, কারণ এসব রাস্কেলদের কাছে, অসৎ এবং অবিশ্বাসী লোকদের কাছে দেশ দিয়ে যাওয়া তিনি নিরাপদ মনে করছেন না। কি ঘটে গেল 21শে মে থেকে 2রা জুনের মধ্যে যে 21শে মে যেই রাস্কেলদের কাছে দেশ দিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একা হজে যাওয়া নিরাপদ বোধ করছিলেন না, সেইখানে 2রা জুন এসে আমরা শুনছি তিন বাহিনী প্রধানই দেশ ছেড়েছেন হজ পালনের উদ্দেশ্যে। কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাপ্রধান এবং সশস্ত্র বাহিনীর তিন বাহিনী প্রধানের মধ্যে এমন একটা বিশ্বাসের সম্পর্ক এই এত দ্রুততার সাথে ঘটে গেল যে তারা এখন নিশ্চিন্তে নির্ভার অবস্থায় দেশ ছেড়েছেন হজ পালনের উদ্দেশ্যে। সেনাপ্রধানের সঙ্গে শোনা যাচ্ছে শুধুমাত্র বিমান বাহিনী প্রধান আর নৌবাহিনী প্রধান হজে গেছেন তাই নয়, তার পাশাপাশি লেফটেন্যান্ট জেনারেল এবং মেজর জেনারেল পদমর্যাদার আরও অন্তত 6 জন সেনা কর্মকর্তা হজে গেছেন এবছর। তার মানে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের একটা বড় নেতৃত্ব এখন মক্কায় হজ পালনের উদ্দেশ্যে আছেন। তার মানে কি সেনা প্রধানের যেসব শঙ্কা 21শে মে দরবারে প্রকাশিত হয়েছিল সেসব শঙ্কা কেটে গেছে? সেনাপ্রধান সেই দরবারে এমনকি সেনা সদস্যদের উদ্দেশ্যে কথাও বলেছিলেন যে তারা 20শে মে যমুনায় গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে স্পষ্টভাবে জানিয়ে এসেছেন যে কোনো রকম মানবিক করিডর, সামরিক করিডর দেওয়া চলবে না, চট্টগ্রাম বন্দর কোনো বিদেশি কোম্পানিকে দেওয়া হবে কিনা, এ ধরনের স্পর্শকাতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে ধরনের সিদ্ধান্ত নিতে হলে অন্তর্বর্তীকালীন সরকারকে নয়, বরং নিতে হবে নির্বাচিত সরকারকে। গত 21শে মে থেকে 2রা জুন এই 10-12 দিন সময়ের মধ্যে কি ঘটে গেল যে এসব শঙ্কা কাটিয়ে উঠতে পারলেন জেনারেল ওয়াকারুজ্জামান? এর মধ্যে মনে রাখতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস ছিলেন জাপান সফরে। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনুসের তরফে বা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেনাপ্রধানের এমন কোনো আলাপ আলোচনা বা আস্থার সংলাপ তৈরি হয়েছে এই সময়ের মধ্যে, সেটা বিশ্বাস করা মুশকিল।